বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে শিল্প অর্থনীতির আমরা তৃতীয় অধ্যায়ের মধ্যে ছিলাম। তো গত ক্লাসে তৃতীয় অধ্যায়ের মোটামুটি বেশ কিছু প্রশ্ন পড়ে শেষ করে ফেলেছি। তো আজকে আমি একটা প্রশ্ন রেখেছিলাম যা আজকে করার জন্য সিদ্ধান্ত নিয়েছি, এবং আজকে একটা প্রশ্নই আমি বোঝাবো, এবং সেটা পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক বেশি যদি গতবার না এসে থাকে, 10 নম্বরের জন্য। প্রশ্নটা হচ্ছে, লেখো, ফার্মের ফার্মের কাম্য আকার ফার্মের কাম্য আকার পরিমাপের ক্ষেত্রে স্টিগলারের উপসিদ্ধান্ত ফার্মের কাম্য আকার পরিমাপের ক্ষেত্রে স্টিগলারের উপসিদ্ধান্ত আলোচনা করো। অথবা থাকতে পারে, স্টিগলারের টিকে থাকার কৌশল আলোচনা করো। প্রশ্ন লিখে রাখতে হবে, স্টিগলারের টিকে থাকার কৌশল আলোচনা করো। একই প্রশ্নের উত্তর। ফার্মের কাম্য আকার পরিমাপের ক্ষেত্রে স্টিগলারের উপসিদ্ধান্ত আলোচনা করো, অথবা স্টিগলারের টিকে থাকার কৌশল আলোচনা করো। তো এটা প্রশ্নে আসতে পারে। তো আমি একটু প্রথমে প্রাথমিক ধারণা দিই, তারপরে আমরা বইয়ের পড়াশোনায় যাব। আচ্ছা, এর আগে আমি গত ক্লাসে নিশ্চয়ই কয়েকটা বিষয় সম্পর্কে তোমাদেরকে ধারণা দিয়েছিলাম। একটা কাম্য আয়তন সম্পর্কে ধারণা দিয়েছিলাম, এবং কাম্য মাত্রার উৎপাদন সম্পর্কে ধারণা দিয়েছিলাম। তো তোমরা আমাকে একটু বলতে পারবা, কাম্য মাত্রার উৎপাদনের ক্ষেত্রে কোন রেখা ইউজ করেছিলাম? স্যার কাম্য মাত্রা উৎপাদনের ক্ষেত্রে এলএসি এলএস রেখা অঙ্কন করেছিলাম। দীর্ঘকালীন আচ্ছা LAC আচ্ছা, দীর্ঘকালীন অর্থাৎ এলএসি এরকম একটা রেখা অঙ্কন করেছিলাম। আর সেখানে বলেছিলাম এখানে অনেকগুলো ফার্ম ছিল, বা অনেকগুলো প্লান্ট ছিল, বা অনেকগুলো এসএসি রেখা ছিল, বা উৎপাদনের মাত্রা যেটাকে বলা হয় এসএসি রেখা দ্বারা। তো সেই ক্ষেত্রে কোন ফার্ম বা কোন প্লান্ট বা কোন মাত্রাকে আমরা পছন্দ করেছিলাম? যেই প্লান্টের ক্ষেত্রে বা যেই মাত্রার ক্ষেত্রে গড় ব্যয় অর্থাৎ এসএসিটা সর্বনিম্ন হয়েছিল, মানে এই এলএসি রেখার সর্বনিম্ন বিন্দুতে, যেখানে এই যে একটা এসএসসি রেখা এখানে এসেছিল, এটাকেই তো আমরা বলেছিলাম, তাই না? এখানে এসএসসি এরকম কিছু বলেছিলাম না? আচ্ছা, সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে উৎপাদনটা কাম্য মাত্রার হবে এখানে। তো আমরা সবসময়ের জন্য চেষ্টা করেছি, একটা ফার্ম সবসময়ের জন্য কি চাই, সবসময়ের জন্য তার মুনাফাটা যেন সর্বোচ্চ হয় আর খরচটা যেন সর্বনিম্ন হয়। ঠিক আছে, তাহলে সেটাকে ওই ফার্মকে আমরা কাম্য মাত্রার বলতে পারি। তো এই খরচ সর্বনিম্ন সবসময়ের জন্য মাথায় রাখতে হবে, গড় খরচটা সর্বনিম্ন হতে হবে। গেল। তাহলে এই গড় খরচের দিক থেকে ফার্মটা কোনটা অধিক পরিমাণে দক্ষ? যদি একটু খরচটা উপরের দিকে হয়, এই পাশে উপরের দিকে হয়, তাহলে সব থেকে দক্ষ কোনটাকে বলবো? এই যে এই নিচের যে ফার্মটা, এখানে গড় খরচটা সব থেকে কম, তাহলে সেই ফার্মটা হবে অধিক পরিমাণে দক্ষ। তো এখানে এই যে স্টিগলারের কাম্য আকার পরিমাপের ক্ষেত্রে স্টিগলারের যে তত্ত্বটা, এটা মূলত প্রথমে জন স্টুয়ার্ট মিল, ইনি প্রথমে, আমি একটু সামারি বলতেছি, পরে আমরা সিরিয়াল অনুযায়ী পড়বো। তো প্রথমে জন স্টুয়ার্ট মিল এই এই কাম্য ফার্মের কাম্য আকার উপসিদ্ধান্ত একটা ধারণা দেন। তো তার 100 বছর পরে এই স্টিগলার, জন স্টুয়ার্ট মিলের পরে স্টিগলার এইটা যে সম্পর্কে ফার্মের ক্ষেত্রে একটা সিদ্ধান্ত দেন বা তত্ত্ব ধারণা দেন, সেটা মূলত এই ফার্মের টিকে থাকার কৌশল সম্পর্কে স্টিগলারের উপসিদ্ধান্ত। তাহলে ফার্স্টে দিয়েছে জন স্টুয়ার্ট মিল, এরপরে দিয়েছে স্টিগলার। মাথায় রাখেন, তখন আমি পড়াবো তখন আপনার সহজ হবে বুঝতে। তো এখানে স্টিগলার উনি এই যে যে মাত্রাগত যে উৎপাদনের কথা বলেছে, বিভিন্ন ফার্মের কথা বলেছে, বা বিভিন্ন প্লান্টের কথা বলেছে, তো এইগুলো একটা দক্ষ কোনটা, কিছু ফার্মকে ভাগ করেছে উনি। তো ফার্মকে কিভাবে ভাগ করেছে? ফার্মের আয়তন আকারে বা সাইজ আকারে, বা সেটা শেয়ার আকারে,
শেয়ার বলতে কতটুকু উৎপাদন হয় ওখান থেকে কতটুকু শেয়ার বহন করে সেটা। সেই ক্ষেত্রে ক্ষুদ্র ফার্ম রয়েছে, মাঝারি ধরনের ফার্ম রয়েছে এবং বৃহৎ ফার্ম রয়েছে। তাহলে তিনটা ভাগে উনি কিন্তু এই ফার্মগুলোকে ভাগ করেছে। এখন এই ক্ষেত্রে এই স্টিগলার উনি বলেছেন যে যেইখানে গড় ব্যয়টা সর্বনিম্ন হবে, মূলত সাধারণত ওই ফার্মটা অধিক বেশি কাম্য বা দক্ষ। আর যেখানে তুলনামূলক গড় ব্যয়টা একটু বেশি হবে সেটা কি দক্ষ হবে? কম দক্ষ হবে। এরপরে যেহেতু ফার্স্টে আগে বলেছি মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে ব্যবহৃত হবে দীর্ঘকালীন গড় খরচ রেখা। তো দীর্ঘকালীন গড় খরচ রেখার ক্ষেত্রে যখন এই দীর্ঘকাল বলা হবে, দীর্ঘকালে কিছু কিছু ফার্ম আছে যে ফার্মগুলো টিকে থাকতে পারে না, তারা ঝরে যায়, ঝরে পড়ে যায়। মানে কেন ঝরে পড়ে যায়? কিছু কিছু ফার্ম টিকে থাকে, কিছু কিছু ফার্ম টিকে থাকে না। টিকে কারা থাকে? এটাই হচ্ছে কথা, এটাই স্টিগলার বলেছে। তো দীর্ঘকালে যে ফার্মগুলো রয়েছে সময়ের ব্যবধানে ওই ফার্মগুলোর যদি শেয়ারের পরিমাণটা যদি ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে, মোস্ট ইম্পর্টেন্ট এই কথাটা এই তত্ত্বের মধ্যে, সময়ের ব্যবধানে কয়টা ভাগে ভাগ করেছিলাম একটু আগে ফার্মকে? তিন ভাগে। একটা হচ্ছে লগের ক্ষুদ্র আকারের ফার্ম, মাঝারি আকারের ফার্ম এবং বৃহৎ আকারের ফার্ম। তো এই ক্ষেত্রে কারা টিকে থাকবে কারা টিকে থাকবে না, সেই ক্ষেত্রে এই ফার্মের সাইজ, ফার্মের শেয়ার, ফার্মের আয়তন, এইগুলোর উপর ভিত্তি করে কিন্তু ফার্মকে বিভিন্ন প্রকারে ভাগ করা হয়েছে। তো কারা টিকে থাকবে কারা টিকে থাকবে না? দীর্ঘকালে অর্থাৎ লং রানে যেই ফার্মগুলোর শেয়ারের পরিমাণটা, শতাংশিক হারে শেয়ারের পরিমাণটা যদি ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে, ওই ফার্মটা দীর্ঘকালে টিকে থাকবে। আর যদি কোনো ফার্মের যদি দীর্ঘকাল ব্যাপী তার শেয়ারের পরিমাণটা ক্রমান্বয়ে কমতে থাকে, সেটা তো হতে পারে মাঝে বা ক্ষুদ্র, যে কোনো ফার্ম হতে পারে, সেটা আমি উদাহরণ দিয়ে দেখাবো। তবে আমি বলেছি যদি শেয়ারের পরিমাণটা ক্রমান্বয়ে কমতে থাকে, ওই ফার্মটা কম দক্ষ, সেটা দীর্ঘকালে টিকে থাকবে না, ঝরে পড়বে। আর যেই ফার্মটার শেয়ারের পরিমাণটা ক্রমান্বয়ে আস্তে 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 করে বৃদ্ধি পেতে থাকবে, সেটা হবে কাম্য ফার্ম, অধিক কাম্য, এবং সেটা দীর্ঘকালে ফার্ম টিকে থাকবে। এটা হচ্ছে টিকে থাকার কৌশল সম্পর্কে স্টিগলারের একটা বক্তব্য। এবং এই বক্তব্যের ক্ষেত্রে স্টিগলার কোন রেখা নিয়ে কাজ করেছে? এলএসি রেখা নিয়ে কাজ করেছে। এই এলএসি রেখার আকৃতিটা হবে হচ্ছে ইংরেজি ইউ আকৃতির। এই ক্ষেত্রে যখন প্রথম দিকে উৎপাদনের পরিমাণটা বেশি হয়, উৎপাদনের প্রবৃদ্ধি হয়, প্রবৃদ্ধির ক্ষেত্রে এলএসি রেখাটা প্রথমে একটু বাম থেকে ডান দিকে নিম্নগামী হবে। যখন অর্থনৈতিক অবস্থা কি হবে? প্রবৃদ্ধি হবে, তখন গড় খরচটা ক্রমান্বয়ে অর্থাৎ বাম থেকে ডান দিকে নিম্নগামী হবে। একটা দীর্ঘকাল ব্যাপী ফার্ম যারা টিকে থাকবে এই কৌশলে, সেই ক্ষেত্রে মাত্রাগত ব্যয় সুবিধা স্থির হয়ে যাবে। স্থির হয়ে যাওয়ার কারণে দ্বিতীয় স্টেপে এলএসি রেখাটা ভূমি অক্ষের সমান্তরাল হবে। এরপরে একটা পর্যায়ে উৎপাদনে যখন এই প্রবৃদ্ধির হারটা যখন হ্রাস পাবে, তখন গড় খরচটা বৃদ্ধি পেতে থাকে। সেই ক্ষেত্রে এলএসি রেখাটা আবার বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হবে। টোটাল মিলে এই রেখা হলো এলএসি রেখা। এটাই হলো স্টিগলারের ফার্মের চিত্র। ঠিক এরকম হবে। প্রথম পর্যায়ে যখন বেশি পরিমাণে উদ্বৃত্ত হবে বা প্রবৃদ্ধি পাবে, প্রবৃদ্ধির ক্ষেত্রে এলএসি রেখাটা তখন কমতে থাকে। এরপরে স্থায়ী হলে টিকে আছে ফার্ম, তারা এখানে সব একদম সমান্তরাল হবে ভূমি অক্ষের। এরপরে তখন আবার এলএসিটা আবার কি ডান দিকে ঊর্ধ্বগামী হবে। তাহলে আকৃতিটা এরকম হবে। একটা কিসের মতো দেখা যাচ্ছে? ডিং নৌকা নাকি? কিন্তু এটাকে ইংরেজি ইউ আকৃতির, ইংরেজি ইউ আকৃতির মূলত হবে এটা। ঠিক আছে, এখানে একটু বেশি শেপই হয়ে গেছে। যাক, এটা হবে ইংরেজি কি আকৃতির? ইংরেজি ইউ আকৃতির মতোই হবে অনেকটা শেপ। তো এটা হচ্ছে স্টিগলারের তত্ত্বের কথা এখানে বলা হয়েছে। এখন আমরা একটা একটা করে বিষয় এখানে আবার আমি মাঝে মাঝে জিজ্ঞাসা করব যে এটা আসলে কি হয়েছে। তো এই ক্ষেত্রে আমরা যুক্তরাষ্ট্রের আমরা ইস্পাত নিয়ে কাজ করব। ঠিক আছে, অটোমোবাইল এবং ইস্পাত নিয়ে আজকে এখানে উদাহরণ দেখাবো না।
তো সেই ক্ষেত্রে দুইটা ফার্মের মধ্যে কিছু মাঝারি ফার্ম, কিছু ক্ষুদ্র ফার্ম এবং কিছু শিল্প ফার্ম কেমন করে উৎপাদন হচ্ছে সেটা আমি দেখাবো, এবং যে কথাগুলো প্রথমে বলে নিয়েছি সেই কথাগুলো পড়ানোর মধ্যে আমি কিন্তু আবার তুলে ধরবো ইনশাআল্লাহ। ঠিক আছে, যতটুকু ধারণা মাথার মধ্যে ঢুকছে এখন আমি পড়ালে আশা করি ফুলফিল ক্লিয়ার হয়ে যাবে না। আচ্ছা, তো প্রথমে আমি মাঝে মাঝে জিজ্ঞাসা করবো, আচ্ছা কয়জন অর্থনীতিবিদ এখানে কাজ করেছে, এই তত্ত্বটা দিয়েছে, একটু নামটা যদি বলেন, কয়জন অর্থনীতিবিদ? দুইজন। মনে, দুইজন। কারা কারা সেটা? কে কে সেটা? জন স্টিগলারের স্টুয়ার্ট মিল, আর একটা কে? আর একটা হলো স্টিগলার। আর তাহলে স্টিগলার। প্রথমে দিয়েছে কে? এই প্রথমে প্রথমে কে দিয়েছে? জন প্রথমে দিয়েছে হচ্ছে স্টুয়ার্ট জন স্টুয়ার্ট মিল, এরপরে দিয়েছে হচ্ছে লোকের স্টিগলার। 100 বছর আচ্ছা, এখন ধরে। আমরা আসি প্রথমে যেটা লিখবো। প্রথমে 1850 সালে, 1850 সালে বলে এর দশকে অর্থনীতিবিদ জন স্টুয়ার্ট মিল, যেটাকে বলা হয় JSMILL, 1850-এর দশকে অর্থনীতিবিদ জন স্টুয়ার্ট মিল, JS মিল, ফার্মের টিকে থাকার কৌশল সম্পর্কে একটা বক্তব্য রাখেন। ঠিক তার 100 বছর পরে, কয়শো বছর পরে? 100 বছর পরে 1950-এর দশকে, 1950-এর দশকে এই যে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ জর্জ জে স্টিগলার, অর্থাৎ জে জে জি জে স্টিগলার, STIGLER, তাহলে 1950 সালে জর্জ জে স্টিগলার ফার্মের টিকে থাকার কৌশলের বিকাশ সাধনে এবং বিভিন্ন আকারের ফার্মের একটা আপেক্ষিক দক্ষতা পরিমাপের উপর যে বক্তব্য রাখেন, তাই হলো ফার্মের কাম্য আকার পরিমাপের ক্ষেত্রে স্টিগলারের উপসিদ্ধান্ত নামে পরিচিত। কোথা থেকে স্টিগলারের উপসিদ্ধান্ত আসলো? কপি কি ক্লিয়ার? 3-4 লাইন কি ক্লিয়ার হয়েছেন? কথা বলেন স্যার। জি স্যার। একদম মুখস্থ হয়ে যাবে, আপনার পড়া লাগবে না কিন্তু, ঠিক আছে? পড়া লাগবে না, খালি আমার সাথে সাথে যান, দেখবেন যে আপনার মুখস্থ হয়ে যাবে। ব্যাস। এবার এই যে স্টিগলার উনি কি বলতে চাইছে, যদি কোনো শিল্পে কোন সুবিধা, আমি একটু আগে মাত্রাগত ব্যয়ের কথা বলছিলাম না, মাত্রাগত ব্যয় সুবিধা বজায় থাকে এবং শিল্পে ব্যাপকভাবে যদি প্রতিযোগিতামূলক পরিবেশ সৃষ্টি হয়, তবে সময়ের ব্যবধানে ক্ষুদ্র আয়তনের ফার্মগুলো বা শিল্পে তার শেয়ার আস্তে আস্তে করে কি করবে, শেয়ার বাড়ানোর চেষ্টা করবে। উনি বলেছেন যে সকল ফার্মের গড় ব্যয় সর্বনিম্ন, যে সকল ফার্মের গড় ব্যয়টা কি, যে সকল ফার্মের গড় ব্যয়টা কি সর্বনিম্ন, যে সকল ফার্মের কি ব্যয়, যে সকল ফার্মের গড় ব্যয় সর্বনিম্ন, তাদেরকে কি ফার্ম বলা হবে? অধিক। তাদেরকে কি বলা হবে? অধিক পরিমাণে, তাদেরকে অধিক, যে সকল ফার্মের গড় ব্যয় সর্বনিম্ন তাদেরকে অধিক দক্ষ ফার্ম বলে বিবেচনা করা হবে। আর এই ক্ষেত্রে এই সকল কম ব্যয় সম্পন্ন দক্ষ যে ফার্মগুলো, এরা সময়ের ব্যবধানে কি থাকবে? এরা সময়ের ব্যবধানে টিকে থাকবে। টিকে থাকবে কারা? যাদের গড় ব্যয়টা সর্বনিম্ন। আর এই অধিক দক্ষ ফার্ম সমূহ সময়ের ব্যবধানে টিকে থাকলেও যখন কম দক্ষপূর্ণ কিছু বলেছিলাম নি, কম দক্ষ সমূহ তারা বাজার থেকে কি করবে, তারা কম দক্ষটা বাজার থেকে চলে হারিয়ে যাবে। যাবে বা সরে যাবে, ছিটকে পড়বে। ঠিক আছে, এখন এই টিকে থাকার কৌশল সম্পর্কে স্টিগলার ফার্ম সমূহকে আয়তনের অনুসারে বিভিন্ন গ্রুপে বিভক্ত করেছেন। কয়টা গ্রুপে ভাগ করেছে আমি কিন্তু একটু আগে বলে আসছি, কয়টা গ্রুপে স্যার? হুম, 3টে গ্রুপে। 3টা গ্রুপে, একটা হচ্ছে লোকের ক্ষুদ্র, একটা মাঝের, আর একটা দীর্ঘ, তাই না? এখন সেই ক্ষেত্রে এই যে যে গ্রুপের ক্ষেত্রে কথা বলেছে, তাহলে যেই গ্রুপের বা যেই মানে ভাগের শেয়ারের পরিমাণটা কম, যেই গ্রুপের শেয়ারের পরিমাণটা কম তারা মূলত কম দক্ষ, আর যেই পরিমাণ শেয়ারটা বাড়বে তারা মূলত টিকে থাকবে বেশি। তাহলে এটা মাথায় রাখতে হবে, যেই গ্রুপের শেয়ারের পরিমাণ বৃদ্ধি পাবে, যেই গ্রুপের শেয়ারের পরিমাণ বাড়বে, সেই গ্রুপের ফার্মগুলো অধিক পরিমাণে কি হবে? অধিক পরিমাণে দক্ষ বলে বিবেচিত হবে। আর যেই গ্রুপের শেয়ারের পরিমাণটা ক্রমান্বয়ে কমে যাবে, সেই গ্রুপের ফার্মগুলোকে আমরা কি বলবো? সেই অদক্ষ। গ্রুপের ফার্মগুলো আমরা কি বলবো? অদক্ষ বলে বিবেচিত হবে। ব্যাস, হয়ে গেল। আমরা তাহলে সেই ক্ষেত্রে আমরা দেখব, তাহলে ফার্মের আয়কে তখনই সর্বোচ্চ দক্ষ বলা যাবে যখন শিল্পে আস্তে আস্তে করে কি হবে, প্রবৃদ্ধি সবচেয়ে বেশি হবে। এই কথাটা প্রথমে স্টিগলার বলতে চেয়েছে। এটা কি আরেকবার পড়লে কি পারবো না ইনশাল্লাহ স্যার, যেটুকু বলেছি? কথা বলেন। স্টিগলারের ইনশাল্লাহ। জিনিসটা উনি কি বোঝাতে চাইছে? আচ্ছা, এরপরে আমরা আসবো হচ্ছে অনুমিত শর্ত। কিছু অনুমিত শর্ত রয়েছে। আচ্ছা, প্রত্যেকটা ফার্মের শর্ত প্রথমে কি থাকে, তাদের কি অর্জন করা বলেন তো? প্রথমে কি অর্জন করা থাকে? মুনাফাটা সর্বোচ্চ করা। এবং প্রত্যেকটা শিল্পের যে ফার্ম গুলো থাকবে, প্রত্যেকটা ফার্মের লক্ষ্য একদম একই রকম থাকবে। হতে হবে, কোনো ভিন্ন ভিন্ন, মানে ভিন্ন ভিন্ন হওয়া যাবে না, একদম একই লক্ষ্য থাকতে হবে। শিল্পের অন্তর্ভুক্ত ফার্মগুলোর লক্ষ্য থাকবে একটা নির্দিষ্ট লক্ষ্য। ঠিক আছে, ফার্মগুলোর পরিবেশগত যে পরিস্থিতি রয়েছে, এইগুলো
সুবিধাও সব অভিন্ন হবে, এগুলো সব এক রকম। ঠিক আছে, বাজারে বা শিল্পে কোনো ফার্ম করবে, কোনো সমস্যা নাই। এবং শিল্পের মধ্যে একটা প্রতিযোগিতামূলক বাজার কাঠামো, প্রতিযোগিতামূলক বাজার কাঠামো প্রতিযোগিতামূলক বাজার কাঠামো বিবেচনা করা হবে, প্রতিযোগিতা থাকবে বিভিন্ন ফার্মের মধ্যে। আর এইখানে যোগসাজমূলক, যোগসাজমূলক একটা, তোমরা ব্যষ্টিক অর্থনীতিতে পড়ে থাকার কথা, যোগসাজমূলক মানে কয়েকটা একটা ফার্ম একটা চুক্তিবদ্ধ করে, একটা কার্টেল তৈরি করে, এই যোগসাজমূলক একটা চুক্তি, এটা এই ক্ষেত্রে কি থাকবে না। ঠিক আছে, মানে ষড়যন্ত্রমূলক চুক্তি যেখানে বলা হয়, এই সমস্ত চুক্তি কিন্তু এখানে বিবেচনা করা যাবে না। এবার আসি, অনুমিত শর্ত হয়ে গেল, তাহলে প্রথমে প্রাথমিক কথা বলবো, প্রাথমিক কথা বলার পরে অনুমিত শর্তের কথা বলবো, ঠিক এই প্যাটার্নেই তোমাকে লিখতে হবে। এরপরে আসবো বিশ্লেষণের কথা ক্ষেত্রে, এরপরে আসবো কি স্যার, প্রাথমিক কথা, অনুমিত শর্ত, এরপরে এরপরে কি বিশ্লেষণ। আচ্ছা, বিশ্লেষণের ক্ষেত্রে এই যে শর্তগুলো বলেছি, এখন এই শর্তগুলোর উপর ভিত্তি করে স্টিগলার উনি কয়েকটা বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেছে, সেটা হলো নাম্বার 1। আচ্ছা, দীর্ঘ সময় ধরে একটি শিল্পের অন্তর্গুলো ফার্মগুলোর উনারা আকার পর্যবেক্ষণ করবেন, সেই আকারটা কয় ধরনের, ফার্ম সমূহকে শ্রেণী বিভাজন করেছেন, অর্থাৎ দীর্ঘ সময় ধরে একটি শিল্পের অন্তর্গুলো ফার্মগুলোকে আকার পর্যবেক্ষণ করা হয়, আর শিল্পের অন্তর্গত ফার্ম সমূহকে এদেরকে আকার অনুসারে শ্রেণী বিভাজন করা হয়। আকারগুলো কয় ধরনের ছিল স্যার, আকারগুলো কয় ধরনের ছিল, আকারগুলো 3 ধরনের ছিল, একটা হচ্ছে ক্ষুদ্র আকারের, আর একটা হলো মধ্যম আকারের, আর একটা হলো কি আকার স্যার, ফার্মের আকারগুলোকে বা গ্রুপ সমূহকে 3 ভাগে ভাগ করা, একটা হলো বৃহৎ আকার যেটাকে লার্জ সাইজ বলা হয়। তাহলে প্রথম গুরুত্ব হচ্ছে এটা, কয়টা ভাগে ভাগ করতে হবে, 3টা ভাগে ভাগ করতে হবে। আচ্ছা, এবার নির্দিষ্ট আয়তনের অন্তর্গত ফার্ম যে বিবেচ্য শিল্পের উৎপাদন কতটা শেয়ার রাখে, আচ্ছা দেখতে হবে। আমি একটু আগে বলে আসছিলাম, যেই ফার্মের শেয়ারের পরিমাণটা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে সেই ফার্মটা কি হবে, যেই ফার্মের শেয়ারের পরিমাণটা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে সেটা কি হবে, কথা বলতে হবে স্যার, যেই ফার্মের পরিমাণটা দক্ষ ক্রমান্বয়ে ফার্ম বৃদ্ধি স্যার। পাবে সেটাকে কি দক্ষ বলবো নাকি অদক্ষ, না দক্ষ ফার্ম বলবো। তাহলে একটা নির্দিষ্ট আয়তনের অন্তর্গত ফার্ম বিবেচ্য শিল্পের উৎপাদন কত শেয়ার অবদান রাখে তা নির্ধারণ করতে হবে। এই ক্ষেত্রে দেখতে হবে সময়ের ব্যবধানে বিভিন্ন শ্রেণী ফার্ম হতে কতটুকু উৎপাদন আসে, বিভিন্ন বলতে সেখান থেকে কতটুকু পরিমাণ কি আসতেছে, যেই ফার্ম যতটুকু শেয়ার আসবে সেই ফার্ম ততই তো উৎপাদন হয়, ঠিক কিনা। তাহলে এই ক্ষেত্রে শেয়ার যত বাড়বে, শেয়ারের পরিমাণ যত বাড়বে উৎপাদনের পরিমাণ তত, শেয়ারের পরিমাণ যদি বৃদ্ধি পায় উৎপাদনের পরিমাণ তত কি হবে, এখানে বাড়তে থাকবে। তাহলে সেটা বৃদ্ধি মূলত পাবে। দক্ষ হবে, দেখতে হবে। তাহলে আমরা এটা মাথায় রাখলাম, যার শেয়ারের পরিমাণটা ক্রমান্বয়ে বৃদ্ধি পাবে তার উৎপাদনও বৃদ্ধি পাবে, সে দক্ষ টিকে থাকবে, ঠিক কিনা। আর যারটা কমবে সে টিকে থাকবে না, সে বাজার থেকে বিতাড়িত হয়ে যাবে। আচ্ছা, 3 নম্বরে, শিল্পে কোন শ্রেণীর ফার্মের বাজারে শেয়ার বাড়ছে নাকি কমছে, এটাও কিন্তু পর্যবেক্ষণ করা হবে এই তত্ত্বের মধ্যে। অর্থাৎ শিল্পের উৎপাদনের বিভিন্ন যে শ্রেণী রয়েছে, ক্ষুদ্র আকার, মধ্যম আকার এবং বৃহৎ আকার, এইগুলোর শেয়ারটা কি ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে নাকি ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, এর একটা মাত্রাও নির্ধারণ করা হবে এই তত্ত্বের মধ্যে। আচ্ছা, তাহলে সেই ক্ষেত্রে আমরা বলেছিলাম যে সকল ফার্মের বাজার দীর্ঘকাল ধরে বাড়ে, দীর্ঘকাল ধরে বাড়ে তাদেরকে আমরা কি দক্ষ বলেছিলাম, অধিক পরিমাণে দক্ষ বলেছিলাম। এই যে সমস্ত ফার্ম যে শেয়ারের পরিমাণটা যদি গড় ব্যয়টা সরি মানে উৎপাদনের পরিমাণটা, শেয়ারের পরিমাণটা যদি ক্রমান্বয়ে কম হয়, তাহলে সেইগুলো কি বলবো আমরা, অদক্ষ ফার্ম বিবেচিত করব। সেই ক্ষেত্রে আমরা কোন রেখা নিয়ে কাজ করেছিলাম, এগুলোকে বিবেচনার ক্ষেত্রে মাত্রাগত উৎপাদনের ক্ষেত্রে কোন রেখা নিয়ে কাজ করেছিলাম, কোন রেখা নিয়ে কাজ করেছিলাম, রেখা স্যার। বলেন স্যার কোন রেখা নিয়ে কাজ করেছিলাম, LAC। হ্যাঁ কোন রেখা, এলএসি রেখা, এলএসি রেখা। তো এখন এই স্টিগলার একটা উদাহরণ আছে, উনি একটা সমীক্ষা করেছেন, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের ইস্পাত ও অটোমোবাইল শিল্পে ক্ষুদ্র এবং বৃহৎ আকারের ফার্মগুলো উনি দেখছে বাজারে ক্রমশ হ্রাস পেতে দেখা যাচ্ছে। কোন দেশের ক্ষেত্রে স্টিগলার, এই স্টিগলার যুক্তরাষ্ট্রের তোমার অটোমোবাইল এবং ইস্পাতের ক্ষেত্রে উনি একটা জরিপ করে দেখছে, যে সেখানে দেখছে যে বাজারে কোন কোন শিল্প, বাজারে ক্ষুদ্র আর একটা কোন, বৃহৎ, ক্ষুদ্র এবং বৃহৎ আকারের ফার্মগুলোকে উনি দেখছে যে বাজারে শেয়ারের পরিমাণটা ক্রমে কি পাচ্ছে, শেয়ারের পরিমাণটা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে। আবার ওইখানে দেখা গেল মধ্যম আয়ের, মধ্যম আয়ের বা যে ক্যাটাগরি রয়েছে মধ্যম আয়তনের ফার্মগুলোর
বাজারের শেয়ার কোথায় এখানে দেখতেছে ক্রমশ কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। আচ্ছা তুমি এখন বলো তো, এখানে তিনটা ক্যাটাগরিতে ভাগ করেছি, ক্ষুদ্র, বৃহৎ আর মাঝারি। তো স্টিগলার একটা পর্যবেক্ষণ করে দেখলো ক্ষুদ্র এবং বৃহৎ শিল্পের ক্ষেত্রে শেয়ারের পরিমাণটা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে, আর মধ্যমের যে ফার্মগুলো রয়েছে তার শেয়ারের পরিমাণটা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। তাহলে তোমার ক্ষেত্রে এখন বলো তো এখানে কোনটা অধিক দক্ষ কোনটা কম দক্ষ, ক্ষেত্রে মধ্যম কোনটা কম দক্ষ কোনটা বেশি দক্ষ, কি বলবো? আমি বুঝতে পারতেছি না, কথা পাচ্ছি না। আচ্ছা তাহলে এখানে বলেছি যে স্টিগলার যুক্তরাষ্ট্রের তিনটা ফার্মের কথা বলেছে, এখানে ক্ষুদ্র, বৃহৎ এবং মধ্যম। তো উনি দেখেছে এটা পর্যালোচনা করে ক্ষুদ্র এবং বৃহৎ ফার্মের দিক থেকে দেখতেছে যে শেয়ারের পরিমাণটা ক্রমান্বয়ে দীর্ঘকালে হ্রাস পাচ্ছে, আর মধ্যম যে ফার্মগুলো রয়েছে দীর্ঘকালে তাদের যে শেয়ারের পরিমাণটা সেটা ক্রমান্বয়ে ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তাহলে এই ক্ষেত্রে কোনটা বেশি দক্ষ আর কোনটা কম দক্ষ বলেন তো? এই ক্ষেত্রে ক্ষুদ্র বা বৃহৎ ফার্মটা হচ্ছে কম দক্ষ, আর মধ্যম যে ফার্মগুলো রয়েছে সেগুলো হচ্ছে বেশি দক্ষ। এখন আসি, তাহলে সেই ক্ষেত্রে এই যে যে কথাগুলো ওখানে বলেছে, এসব তথ্যের প্রেক্ষিতে দীর্ঘমেয়াদে যে একটা দীর্ঘমেয়াদীন ব্যয় রেখা, দীর্ঘমেয়াদের গড় ব্যয় রেখার আকৃতিটা কেমন আকৃতির হবে বলেছিলাম, এর আগে শুরুতে বলেছি দীর্ঘমেয়াদের গড় ব্যয়ের আকৃতি রেখাটা কেমন হবে, দীর্ঘমেয়াদে গড় ব্যয় রেখার আকৃতিটা কেমন হবে, কোন আকৃতির? দীর্ঘমেয়াদে গড় ব্যয় রেখা ইউ আকৃতির হবে। এই ক্ষেত্রে প্রথমে মাত্রাগত অর্থনৈতিক সুবিধা বৃদ্ধি পাওয়ার কারণে গড় ব্যয় রেখা প্রথম দিকে কেমন হবে? প্রথমে মাত্রাগত অর্থনৈতিক সুবিধা বৃদ্ধির কারণে, হ্যাঁ প্রথম দিকে কেমন হবে? তার মানে ক্রমহ্রাসমান হবে, নিচের মানে দিকে আসবে। প্রথম দিকে কমতে থাকবে। এই যে দেখেন, প্রথমে মাত্রাগত অর্থনৈতিক সুবিধা বৃদ্ধি পাওয়ার কারণে দীর্ঘমেয়াদে গড় ব্যয় রেখাটি নিচের দিকে নেমে আসবে। এরপরে মাত্রাগত অর্থনৈতিক সুবিধা একটা আপেক্ষিকভাবে স্থির থাকবে বলে দীর্ঘমেয়াদে গড় ব্যয় রেখার আকৃতিটা কেমন হবে? দীর্ঘমেয়াদে গড় ব্যয় থাকবে রেখার আকৃতিটা কেমন হবে? এটা ভূমি অক্ষের ভূমি অক্ষের সমান্তরাল বা আনুভূমিক হবে। এরপরে যখন তারপর মাত্রাগত অর্থনৈতিক সুবিধা যদি হ্রাস পায়, অর্থনৈতিক মাত্রা সুবিধা যদি হ্রাস পায়, এর ফলে দীর্ঘমেয়াদী গড় ব্যয় রেখা কেমন হবে? গড় ব্যয় রেখা কেমন হবে? এরপরে গড় ব্যয় রেখা তার কেমন উপরে হবে? দিকে ঊর্ধ্বগামী হবে। ঊর্ধ্বগামী হবে, ঊর্ধ্বগামী হবে, ঊর্ধ্বগামী হবে। ঠিক আছে, সেটাকে টোটাল রেখা কি রেখা বলা হবে? এটা এলএসি। প্রথমে যে আমি যে ক্লাসে 5 মিনিট ধরে যে বক্তব্যটা দিছিলাম তা পড়বেন, দেখবেন মানে মনোযোগ সহকারে শুনলে আপনার পুরা এটা ক্লিয়ার হয়ে যাবে। তাহলে এই আনুভূমিক হয়েছে, এরপর সর্বশেষ ঊর্ধ্বগামী হচ্ছে, টোটালি কোন আকৃতির হয়েছে? ইউ আকৃতির। এখন এই যে যে স্টিগলার উনি যুক্তরাষ্ট্রের ইস্পাত এবং অটোমোবাইলে ক্ষুদ্র, বৃহৎ এবং মাঝারি ফার্মগুলোর মধ্যে যে শেয়ার কমার এবং বাড়ার প্রবণতা উনি লক্ষ্য করছে, সেইগুলো উনি কয়েকটা ভাগে ভাগ করেছে, তিনটা ভাগে। সেই তিনটা ভাগ নিয়ে এখন আমরা আলোচনা করব একটা ছকের সাহায্যে। সেই ছকের মধ্যে ফার্মের আকার সমূহ থাকবে, কয় রকমের আকার থাকবে ফার্মের আকার, কয় ধরনের ফার্মের আকার থাকবে। এখন আমরা একটা, তাহলে যুক্তরাষ্ট্রের ইস্পাত শিল্পের পরিচালনা আমরা পর্যবেক্ষণ করব। যুক্তরাষ্ট্রের ইস্পাত শিল্পের অধীনে বিভিন্ন আকারে ফার্মের বাজার শেয়ার কল্পনা করব। তাহলে প্রথমে আসবো আসলে ফার্মের আকার। প্রথমে আসবো ফার্মের, এখন একটা সূচি করব আমরা ফার্মের আকার। কয় ধরনের ফার্ম পেয়েছিলাম স্যার? প্রথমে কি আকার লিখবো? আর তিন প্রথমে ধরনের কি ভার: কি কি সেটা? প্রথমে কি আকার? ক্ষুদ্র আকার, প্রথমে ক্ষুদ্র আকার, এরপরে এরপরে মাঝারি আকার, আর একটা কি, আর একটা হলো, হ্যাঁ বৃহৎ আর একটা আকার। হলো বৃহৎ আকার। আচ্ছা তিনটা হয়ে গেল। এবার এক একটা শিল্পের একটা ক্ষমতা রয়েছে, শিল্পের ক্ষমতার শতকরা অংশ, শিল্পের শিল্পের ক্ষমতার শতকরা, শিল্পের ক্ষমতার শতকরা অংশ, মানে এক একটা শিল্পের একটা ক্ষমতা আছে, কে কতটুকু উৎপাদন করতে পারবে। এটা হচ্ছে, দেখেন প্রথমে আছে 0.5 থেকে কম, ক্ষুদ্র আকার, এটা একদম ক্ষুদ্র আকারে কত হবে? 0.5 থেকে, 0.5 থেকে কি
0.5 থেকে কম কম একটা ক্যাটাগরি। হবে। এরপর আছে 0.5 থেকে 1.0, মানে 0.5 থেকে কত, 0.5 থেকে 1 পয়েন্ট। হ্যাঁ, আর একটা হলো 1.0 থেকে 2.5, এটাকে আমরা কি বলবো, এটা হলো ক্ষুদ্র আকারের ফার্ম। প্রথমে হলো লেস দ্যান 0.5, এর মানে কি, লেস দ্যান 0.5 এর মানে কি, 0.5 থেকে কম 0.5 হবে। থেকে কম হবে। কম স্যার। এটা এক ধরনের ক্ষুদ্র আকারের ফার্ম। আবার কিছু ফার্ম রয়েছে 0.5 থেকে 1 পয়েন্টের আকারের একটা উৎপাদন হতে পারে। এরপরে 1 পয়েন্ট থেকে 2.5 এরকম একটা আকার হতে পারে। এবার মধ্যম আকারের ফার্ম গুলো যদি বলি, তাহলে 2.5 থেকে 5.0, 2.5 থেকে 5.0, এরপরে 5.0 থেকে 10.0, আর 10.0 থেকে 25.0। আর বৃহৎ আকারের ফার্ম হলো এই 25.0 থেকে 25.0 থেকে কি, 25.0 থেকে তার থেকে বেশি যত আকার আছে সব হলো কি আকারের ফার্ম, সেগুলো শিল্পের ক্ষমতার শতাংশ অংশ 25% থেকে যদি, এখানে 25% থেকে যদি বেশি হয়, সেই ফার্মটাকে কি ফার্ম বলবো, এখানে বৃহৎ বৃহৎ। ফার্ম বলবো। ঠিক আছে, তাহলে কেমন একটা ক্যাটাগরিতে ভাগ করেছি আমি এখানে। এখন সময়ের প্রেক্ষিতে মোট বাজার শেয়ার, সময়ের প্রেক্ষিতে মোট বাজার শেয়ার করব আমরা। সময়ের প্রেক্ষিতে, সময়ের প্রেক্ষিতে মোট বাজার শেয়ার পার্সেন্টেজ আকারে লিখবো আমরা এখন। সময়ের প্রেক্ষিতে আমরা এখন এই জিনিসটা করব, সময়ের প্রেক্ষিতে। আচ্ছা দেখি, সময়ের প্রেক্ষিতে মোট বাজার শেয়ার করব আমরা এখন। তো উপরে কি দেখা যাচ্ছে না মনে হয়, তাই না? আচ্ছা, সময়ের প্রেক্ষিতে মোট বাজার শেয়ারটা করব এখানে। দেখি সময়ের প্রেক্ষিতে মোট বাজার শেয়ার। তো তিনটা সাল দিতে পারি আমি। একটা সাল দিলাম 1930 সাল, 1930 সালের একটা দেন। এরপরে 1938 সাল এবং 1951 সাল, এই তিনটা সাল দিলাম। তো তিনটা সালের ক্ষেত্রে এখন যে জিনিসটা লিখতেছি দেখেন, 0.5 এর থেকে কম যেগুলো আছে তার সময়ের প্রেক্ষিতে বাজার শেয়ার আছে মনে করেন 7.2, 0.5 থেকে 1 পয়েন্টে আছে 5.2, 5.9 আছে, 5.9, এটা তো মানটা নির্দিষ্ট করে দিতে হবে, কারণ উনি পর্যবেক্ষণ করে এটা পেয়েছেন, এটা তো আমার গদবাদা দিলে হবে না। এরপর আছে 13.2, এরপরে 2.5 থেকে 5.0 আছে লগে 10.6, এটা আছে 11.2, আর হচ্ছে 13.2, আর ইনি আছেন 38.7। এটা 1930 সালের একটা বাজারের শেয়ার। এবার 1938 সালের একটা শেয়ার দেখো, এটা হচ্ছে 6.1, 7.2 থেকে কমে হচ্ছে 6.1, আরো কমে হয়েছে 4.6। 0.5 কি এই ক্ষুদ্র আকারে কি কমতেছে না বাড়তেছে ক্রমান্বয়ে সালব্যাপী সময়ের ব্যবধানে? কমতেছে। কমতেছে। এবার 5.9 এর পরে 5.1 এবং 5.4, তাহলে এখানেও কি ক্রমান্বয়ে মানে কম হয়েছে না? দেখেন তো, 9 এর তুলনায় বাকিগুলো কি কম হয়েছে না প্রথমটা থেকে? স্যার। আচ্ছা, এরপরে দেখো, এরপর আছে 8.3, এরপর আছে 9.1। তোমার কথা হতো স্যার পরে তো একটু বাড়ছে, সেটা হোক, কিন্তু প্রথমটার তুলনায় এই দুটা কি কম কিনা, ক্রমশ এখানে কি কম হয়েছে কিনা? জি প্রথমটার স্যার। তুলনায় 1930-এর তুলনায় এটা তো বাড়ার কথা, কিন্তু ক্রমশ কি বাড়ছে? ক্রমশ বরঞ্চ কমছে। এবার দেখি 10.6, 2.5 থেকে 50, এই শিল্পের ক্ষমতার শতাংশ অংশের মধ্যে এই 10.6 থেকে হয়েছে 16.6, বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে স্যার? বাড়ছে। এরপরে 22.2, পরবর্তী 1951 সালে বাড়ছে না কমছে? বাড়ছে। আচ্ছা, বাড়ছে। এবার দেখি 14.6,
জিরো। 14 দশমিক, এটা কি বাড়ছে? 11 থেকে 14 এটা কি বাড়ছে না কমছে? এটাও বাড়ছে, ঠিক আছে। এরপরে এটা আবার একটু কমছে, এখানে 8.1, এটা একটু কমছে, এটা থাকলো। তো এই ক্ষেত্রে পরে আবার 13.2, এটা আবার ঠিক ওখান থেকে বাড়ছে 14 পয়েন্টের জিরো, এটাও বাড়ছে। এরপরে 16 পয়েন্টের অন, তুলনামূলক এটার তুলনায় এটা তো ক্রমান্বয়ে কমছে, আর এটা তুলনামূলক অন্যটার তুলনায় কি হয়েছে, এটা ক্রমশ, এখানে পেয়েছে। ক্রমশ কি হয়েছে, বৃদ্ধি পাইছে। আচ্ছা, এবার এই বৃহৎ যেটা 38.7 থেকে কমে 35.9 হয়েছে, তাহলে এটা কি কমছে? শেয়ারের পরিমাণটা কি কমছে না বাড়ছে? কমছে। তার মানে শেয়ারের পরিমাণ কমলে উৎপাদনের পরিমাণ কি হয়? শেয়ারের পরিমাণ রাষ্ট্র কম হলে বেশি। শেয়ারের পরিমাণ কম হলে উৎপাদনের পরিমাণটা কম হয়। আমরা দেখো, এই যে যুক্তরাষ্ট্রের আমরা ইস্পাতের শিল্পের অধীনে বিভিন্ন আকারের ফার্মের একটা বাজার শেয়ার এখানে কল্পনা করেছি। সেখানে ক্ষুদ্র আকারের ফার্ম সমূহ দেখতে পাচ্ছি 30 সাল, 38 সাল এবং 51 সালের সময়ের ব্যবধানে সেখানে ক্রমশ হ্রাস পাচ্ছে। বৃহৎ আকারে দেখলাম সেখানে ক্রমশ হ্রাস পাচ্ছে, কিন্তু মাঝারি যে আকারের ফার্ম গুলো রয়েছে তা মোটামুটি ক্রমান্বয়ে কি হচ্ছে, ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। তাহলে সেখানে আমরা উপরে যে টেবিল, এটা কার টেবিল? স্টিগলারের 1930, 1938 এবং 1951 সালের প্রেক্ষিতে বিভিন্ন সাইজের, বিভিন্ন আকারের, তিনটা আকার, ক্ষুদ্র আকার, মাঝারি আকার এবং বৃহৎ আকারের শেয়ার বিবেচনা করেছে উনি। এই দীর্ঘ সময়ব্যাপী ফার্ম, একটা দীর্ঘ সময় না, 1930 সাল থেকে 38 সাল, 38 থেকে 51 সাল, অনেক বেশি সময় না, এটাকে দীর্ঘকাল বলা হচ্ছে। তাহলে এই দীর্ঘ সময়ব্যাপী ফার্ম সাইজের বিভিন্ন যে গ্রুপ করা হয়েছে, সেখানে কতটুকু অবদান রেখেছে সেটা উনি মন্তব্য করছে। স্টিগলার বলেছে যে শিল্পে বৃহৎ শিল্প এবং ক্ষুদ্র শিল্প, এই যে শিল্পে বৃহৎ এবং ক্ষুদ্র সাইজের যে ফার্ম গুলো রয়েছে, ক্ষুদ্র আকারের ফার্ম এবং বৃহৎ আকারের ফার্ম, এটা শেয়ার ক্রমাগত হ্রাস পেয়েছে। কিন্তু মধ্যম আকারের যে ফার্ম গুলো রয়েছে, তাদের শেয়ার ক্রমান্বয়ে আস্তে আস্তে করছে কি, ক্রমান্বয়ে মানে বাড়ছে, তাই না? বা অপেক্ষিক স্থির দুই একটা রয়েছে, একটু কম হয়েছে। কিন্তু সেই ক্ষেত্রে আমরা অন্য দুইটার তুলনায় কোনটাকে বেশি দক্ষ বলে বিবেচিত করতে পারবো? এই ক্ষেত্রে দেখতে পাচ্ছি মাঝারি সাইজের ফার্ম গুলো বা মাঝারি আকারের ফার্ম গুলো অধিক বেশি পরিমাণে দক্ষ বলে বিবেচিত হবে। এবং স্টিগলারের যে উপসিদ্ধান্ত রয়েছে, সেখানে টিকে থাকতে পারবে শুধুমাত্র কোন ফার্ম? টিকে থাকতে পারে শুধুমাত্র, দীর্ঘ সময় টিকে থাকতে পারে কোন ফার্ম? মধ্যম দীর্ঘ আকার। সময় টিকতে পারে শুধুমাত্র মধ্যমাত্রার ফার্ম টিকে থাকবে। বাকি দুইটা ফার্ম বাজার থেকে কি হয়ে যাবে? ক্ষুদ্র আকার এবং বৃহৎ আকারের ফার্ম বাজার থেকে বিতাড়িত হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা নিম্নে এই বিষয়টিকে চিত্রের আকারে প্রকাশ করব। এখন এলএসি রেখা প্রথম দিকে কেমন হয়েছিল? প্রথম দিকে নিম্নগামী হয়েছিল। আচ্ছা, এটা হলো এসি যেটাকে গড় ব্যয় বলবেন। আর আছে এখানে দেবেন কিউ তথা উৎপাদনের পরিমাণ, এটা হচ্ছে নিচে কিউ তথা উৎপাদনের পরিমাণ, যেটা হচ্ছে মানে শিল্পে শতকরা অবদান, কতটুকু অবদান রাখতেছে, কতটুকু শেয়ার রাখতেছে, সেটার হচ্ছে ব্যাপার। আর এটা হচ্ছে গড় খরচ। এখন আমরা একটা চিত্র অঙ্কন করবো, চিত্রটাকে এইভাবে শেপ দিয়ে আঁকবা। এই যে প্রথমে কি হয়েছে, এলএসি রেখাটা প্রথমে কি হবে, এই যে প্রবৃদ্ধি পাওয়ার কারণে, প্রথম দিকে উৎপাদনের প্রবৃদ্ধি থাকার কারণে এলএসি রেখাটা নিম্নগামী হবে। এরপরে মাত্রাগত স্থির যেটা, সেটা কাজ হবে, স্থির মাত্রাগত ব্যয় কার্যকর হবে দীর্ঘকালে। এরপরে আবার সেটা কি হয়ে যাবে, আবার ঊর্ধ্বগামী হবে। টোটাল রেখাকে আমরা কি রেখা বলবো? এলএসসি রেখা বলবো। ঠিক আছে কি আর ব্যাপারটা, এই চিত্রটা? বলে বা বললে ভালো হইতো, মানে বার মতো না, হ্যাঁ হ্যাঁ, নিচে শুধু। বুঝি না, বুঝি এটা না। ইউনা বলে বা বললে ভালো হইতো। বা তা শুধু ফোটা নাই। আচ্ছা, ঠিক আছে, ফোটাই যে দিয়ে দিচ্ছি, এখন ফোটা এখন দিয়ে দিচ্ছি আমরা। আচ্ছা, এখান থেকে আপনি বিভিন্ন রকমের দিয়ে দিতে পারেন, সেটাকে আমি দিলাম এখানে 5, 10, 15, 20 এবং 25 উৎপাদনের পরিমাণ আমরা এখানে দিয়ে দিলাম। তাহলে কি দেখেন, এখানে সবচেয়ে বেশি কত ছিল? সবচেয়ে বেশি ছিল হচ্ছে লগের 25। আর সবচেয়ে কম কত ছিল? মাঝারি আকারের ফার্ম কি দেখেন, মাঝারি আকার মধ্যম আকারে কত ছিল? 2.5 থেকে 5। তারপরে 2.5 থেকে 5, না না, 2.5 থেকে 5, এরপরে 5 থেকে 10, তারপর 10 থেকে 25। লিখছিলেন এটা? কথা জি কয় না। স্যার, জি তাহলে স্যার। এখানে
সেই জন্য আমরা 5, 10, 15, 20, 25 এইভাবে করে একটা 5 5 করে হিসাব নিয়েছি এখানে। তো যাই হোক, এটা হলো টিকে থাকছে এরা। আর বাকিরা, বাকিরা কি এর থেকে বড় যারা তারাও 25-এর বেশি, যারা 25 থেকে যারা বেশি বৃহৎ ফার্ম এও টিকে নাই। 25-এর থেকে, এই যে 5-এর থেকে যারা কম, 0.5 থেকে 2.5 পর্যন্ত যারা আছে এরাও টিকে থাকে নাই। তাহলে টিকে থাকছে কারা? 5 থেকে 25 পর্যন্ত মধ্যম আকারের যে ফার্ম গুলো আছে তারাই মূলত এখানে টিকে আছে। চিত্রে ভূমি অক্ষে আমি এখানে বলতে পারি ফার্মের উৎপাদন, এখানে তুমি অনেকগুলো বিন্দু দিতে পারো, এ, বি, সি, ডি এবং ই বিন্দু। চিত্রে ভূমি অক্ষে ফার্মের উৎপাদনের পরিমাণ, যেটা শিল্পের শতাংশিক অবদান হিসেবে বিবেচনা করা হয়েছে, এবং লম্ব অক্ষে এসি তথা এভারেজ কস্ট অর্থাৎ গড় খরচকে ধরা হয়েছে। চিত্রে এলএসি রেখা হলো স্টিগলারের দীর্ঘকালীন গড় ব্যয় রেখা। চিত্র হতে দেখা যায় যে উৎপাদনের প্রথম দিকে, দেখো উৎপাদনের প্রথম দিকে প্রথম পর্যায়ে মাত্রাগত অর্থনৈতিক সুবিধা যখন বাড়ে বলে গড় ব্যয়টা কি হয়? বাড়লে, সুবিধা বাড়লে গড় ব্যয়টা হ্রাসমান হয়। এই কারণে এলএসি রেখাটা কি হবে? সেক্ষেত্রে এলএসি রেখাটা নিম্নগামী হয়। তারপর তারপর এলএসি রেখাটা অনেকটা প্রসারিত হয়েছে, অর্থাৎ উৎপাদনের, এই যে অন্তর্বর্তী উৎপাদনের পর্যায়ে অর্থনৈতিক সুবিধা এবং অসুবিধা যখন, অর্থনৈতিক সুবিধা আর অসুবিধা দুইটাই যখন সমান হয়, সেক্ষেত্রে গড় ব্যয়টা কি হয়? সেক্ষেত্রে গড় ব্যয়টা স্থির হয়ে যায়, গড় ব্যয়টা স্থির হয়ে যায়। তো তখন গড় ব্যয় রেখার আকৃতিটা একটা ভূমি অক্ষের সমান্তরাল হয়ে যায়। একটা পর্যায়ে উৎপাদন যখন আরো বাড়তে থাকে, তখন মাত্রাগত অর্থনৈতিক সুবিধা তখন কি হয়? মাত্রাগত অর্থনৈতিক সুবিধা তখন হ্রাস পায়। আর হ্রাস পায় বেলে তখন গড় খরচটা কি হয়? তখন গড় খরচটা কি হয়? বৃদ্ধি পায়। সেক্ষেত্রে এলএসি রেখাটার আকৃতি কেমন হবে তখন? এলএসি রেখাটা হবে ঊর্ধ্বগামী। আর স্টিগলারের এই তথ্যের উপর ভিত্তি করেই এলএসি রেখার আকৃতি হবে কেমন? ইউ আকৃতির হবে। আর এখান থেকে দেখা যাচ্ছে স্টিগলারের এই সিদ্ধান্ত আসা যাচ্ছে যে উনি 3টি আকারের ফার্মের কথা বলেছেন, বৃহৎ আকারের ফার্ম, ক্ষুদ্র আকারের ফার্ম এবং মাঝারি আকারের ফার্ম। সেই ক্ষেত্রে শুধুমাত্র মাঝারি আকারের ফার্মটাই দীর্ঘমেয়াদে শেয়ারের পরিমাণটা ক্রমশ বৃদ্ধি পেতে থাকছে, যার কারণে উৎপাদনের পরিমাণ বৃদ্ধি পাবে। এই কারণে শুধুমাত্র টিকে থাকার কৌশলে মাঝারি ফার্মটাই টিকে থাকবে, বাকি ক্ষুদ্র এবং যে বৃহৎ ফার্ম রয়েছে সেখানে দেখা যাচ্ছে এই দুইটা ফার্মের ক্ষেত্রে ক্রমশ সেখানে শেয়ারের পরিমাণটা তথা উৎপাদনের পরিমাণটা সেখানে ক্রমশ হ্রাস পাচ্ছে, যার কারণে এই দুইটা ফার্ম উৎপাদন অর্থাৎ শিল্প থেকে কি হবে? ছিটকে পড়বে, এরা থাকবে না, এটা কম দক্ষ হয়। আর কম দক্ষ সম্পূর্ণ ফার্ম সেটা দীর্ঘমেয়াদে টিকে থাকতে পারে না। টিকে থাকবে শুধুমাত্র ওই ফার্ম, যে ফার্ম অর্থাৎ শেয়ারের পরিমাণটা ক্রমশ বৃদ্ধি পাবে, অধিক পরিমাণে দক্ষ হবে। এই অধিক পরিমাণে দক্ষ ফার্মটাই দীর্ঘমেয়াদে শিল্পে টিকে থাকবে, যেই ফার্মটা হলো যুক্তরাষ্ট্রের মাঝারি শিল্পের ফার্ম। আর এটাই হলো স্টিগলারের ফার্মের কাম্য আকারের বা টিকে থাকার কৌশল সম্পর্কিত স্টিগলারের উপসিদ্ধান্ত। বুঝতে পেরেছেন কি স্যার? কিছুটা হলেও লিখতে পারবেন কি? জি স্যার, পারবেন ইনশাআল্লাহ, দু একবার পড়লে। আশা করি দু একবার পড়লে এটা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, এবং এটার সাথে আপনারা পড়বেন হচ্ছে সমালোচনা। কেউ অর্পা কি পারবেন? হ্যাঁ, কি বলেছি তত্ত্বটার পারবো। ক্ষেত্রে? পারবো স্যার। এটা পরীক্ষা আসলে কিন্তু মিস করা যাবে না, সহজ আছে, ঠিক আছে? একটু আচ্ছা, টেকনিক্যালি পড়লে হবে না, বড়। দেখাবো, নোট হ্যাঁ করে হ্যাঁ, গ্রুপে দিয়ে দিব, কালকে বুঝি নোট না। করে গ্রুপে দিয়ে দিব নে। আচ্ছা আচ্ছা, বুসরা কি পারবেন? বুসরা, স্যার পারবো। স্যার এই চারটা কি পরীক্ষা দিতে হবে কোনটা স্যার? হ্যাঁ, চারটা দিতে হবে, চারটা দিতে হবে তোমাকে, তা না হলে তুমি বুঝাচ্ছ কি করে? চারটা যদি তুমি বোঝাতেই না পারো, চারটা তোমাকে দিতে হবে। কারণ এটা ওই দেশের একটা, স্টিগলার ওই দেশের একটা সালের প্রেক্ষিতে এটা তত্ত্ব নিয়ে করেছে, এই তার তো তার আমি ইচ্ছা মতো দিতে পারবো না। এটা একটা উপসিদ্ধান্ত, এই তত্ত্বের মধ্যে যা দেয়া আছে এটাই আমাকে দিতে হবে। এই মানগুলো একটু মুখস্থ করতে হবে, ঠিক আছে? মানগুলো প্রথমে দেখো, ওখানে কমছে আর ওখানে বাড়ছে, এরপরে আবার কমছে, দুই জায়গা তোমাকে দেখাতে হবে। তাহলে না তুমি বিশ্লেষণটা করবা কিভাবে যে কোথায় বাড়ছে আর কোথায় কমছে? ঠিক আছে স্যার? যাক, স্যার তাহলে আর একবার পড়লে আশা করি এটা আপনারা পারবেন নেক্সটে ইনশাল্লাহ। তো এরপরে আমরা শিল্প অর্থনীতির চতুর্থ যে অধ্যায় আছে আমরা সেটা নিয়ে আলোচনা করব। শিল্পের কেন্দ্রীকরণ খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, এখান থেকে প্রশ্নের সংখ্যা একটু পরীক্ষায় বেশি এসে থাকে। আমরা নেক্সট ক্লাসে সেটা নিয়ে আলোচনা করব, শিল্পের কেন্দ্রীকরণ নিয়ে। সবাই ভালো থাকেন, আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।